হাই এভরিওয়ান, চোরের বাসায় জানাই আপনাদের সকলকে স্বাগত। আমি চোরের মাম্মা। আর অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার গল্প করতে এলাম। আমার এতদিনের যে গ্যাপিংটা হয়ে গেছে, আমি লাস্ট ব্লগ দিয়েছিলাম তাও বেশ কয়েকদিন আগে, চড়ুইয়ের জন্মদিনের যে ব্লগটি। তারপরে আর আমার ব্লগ দেওয়া হয়ে ওঠেনি বেশ কিছু কারণের জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরাও ভালো আছি, চড়ুই ভালো আছে। আমি এই বেশ কিছুদিনের মধ্যে আমাদের আহ, বিশেষ কিছু স্ট্রাগল গেছে বা দুঃখ কষ্ট একটা ইমোশনাল একটা ফেজ গেছে। তো সেগুলো আমি কাটিয়ে উঠে চেষ্টা করছি যে এখন থেকে আমি রেগুলার আবার ব্লগ দেবো যেরকম আগে দিতাম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যেরকমভাবে আপনারা সাপোর্ট করে গেছেন, অবশ্যই আমার আগামী দিনেও আমার সাথে আপনারা সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। তো আসি, প্রথমে কি কারণবশত আমি এতদিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি, কোনো ব্লগ করা হয়ে ওঠেনি আমার। তো কি কারণবশত আমি আপনাদেরকে জানাই। আসলে গত বছরে এই ব্যাপারটা শুরু হয়। হঠাৎ করেই আমার হাজবেন্ডের একটা বুকে ব্যথা, একটা শারীরিক সমস্যা আর কি দেখা দেয়। ও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেনি যে কেন হচ্ছে হঠাৎ করে এরকম। তারপরে দেখা গেল যে দ্বিতীয় দিনের পর থেকে বেশ বাড়াবাড়ি রকমই, কারণ কি ও কোনো কাজ করতে পারছে না বা ভীষণভাবে ও দুর্বল ফিল করছিল। তারপরে ওর বুকে ব্যথাটা এতটাই বেশি হচ্ছে যে মানে কোথাও রাস্তায় বেরোতে পারছে না, মানে সারাক্ষণই এরকম ভাবে হাতটা দিয়ে রাখছে, মানে ভীষণভাবেই ওর সমস্যা হচ্ছিল, ব্যথা হচ্ছিল। তো আমারও ভীষণ টেনশন হতে শুরু করে স্বাভাবিকভাবে। আমি বললাম যে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি একটা ব্লাড টেস্ট করে দেখো বা ডক্টর দেখাও, কিছু করো। তো যাই হোক, একটা ব্লাড টেস্ট করালো। ব্লাড টেস্ট করানোর পরে প্রথমেই ধরা পড়লো যে কোলেস্ট্রল প্রচণ্ড পরিমাণে বেশি। আর সেটা হঠাৎ করে আমরাও বুঝতে পারলাম না যে কেন। তো যাই হোক, বুকে ব্যথা মানে আমরা হয়তো ভাবছিলাম অন্য কিছু হতে পারে। যাই হোক, আহ, এবার কোলেস্ট্রল নিয়ে আমরা সেরকমভাবে মানে আগে কখনো চিন্তিত ছিলাম না, যাকে বলে নর্মাল খাওয়া দাওয়া। কোলেস্ট্রল যেই ধরা পড়লো তার পরের দিন থেকেই কিন্তু আমি যতটা পেরেছি মানে সব দিক থেকেই ওর মোটামুটি কিছু জিনিস তো খাওয়া বাদ হয়ে গেছে। আর তারপরে তেল মশলাও মানে যতটা পেরেছি ততটা কম দিয়ে রান্না, মানে শুধু আমার হাজব্যান্ড না, আমরাও খেয়েছি। তো এইটাই আর কি আমি কন্টিনিউ করেছি, একটা ডায়েট। তো যাই হোক, কিছুদিনের মধ্যে ওর কোলেস্ট্রলটা আবার একটু জায়গায় এলো, কমলো। এই প্রবলেমটা সারতে না সারতেই হঠাৎ করে কিছুদিনের মাথাতেই হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়। তো পেটে ব্যথা নর্মালি আমরা ভাবি যে খাওয়া দাওয়া হয়তো, কিন্তু খাওয়া দাওয়া তো আমি যথেষ্ট একটা নর্মাল জায়গাতে এনেছি যাতে করে কোনো উল্টোপাল্টা জিনিস খাওয়াও হয় না। আমরা বাইরে গিয়েও সেরকমভাবে এখন আর খাওয়া দাওয়া করি না, বাইরের খাওয়া দাওয়া কোনো কিছুই হয় না, বা তেল ঝাল মশলা বাড়িতেও রান্না হয় না সেরকম ভাবে। তার মাঝখানে হঠাৎ করে কি করে পেটে ব্যথা হলো? ঠিক আছে, হতে পারে, মানুষ মাত্রই হতে পারে, ঠিক আছে। তো কয়েকদিন, একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম। তারপরে ও কিছুতেই জিনিসটা নিয়ে কমফোর্টেবল হতে পারছে না। ওর পেটে ব্যথাটা কন্টিনিউ মানে হয়েই যাচ্ছে, আর ও মানে উম, শরীরে অস্বস্তি যাকে বলে, কোনোভাবেই ওর কম হচ্ছে না জিনিসটা। এবং মানে ব্যথাটা বাড়ছে, অস্বস্তিটাও বাড়ছে। তো এরকম ভাবে কতদিন যাবে? 3-4 দিন হয়ে গেছে যখন হ্যাঁ চলো ঠিক আছে তাহলে ডাক্তার দেখিয়ে নি। এবার ডাক্তার দেখালো। ডাক্তার যা হয় ডাক্তার দেখানোর সময় কিছু কিছু জিনিস জিজ্ঞেস করে।
তো তারা কিছু কিছু সাসপেক্ট করেছিল ডাক্তার, কিন্তু তাও কিছু কিছু টেস্ট দেয় দেখার জন্য, পারফেক্টলি কি হয়েছে সেটা জানার জন্য। তো ওকে কিছু কিছু টেস্ট দেয়, সেগুলো গিয়ে পরের দিনই গিয়ে ও টেস্টটা করায়। তো ওর সব রকম রিপোর্ট আসার পরে ওর ধরা পড়লো অ্যাপেন্ডিক্স। তারপরে ডাক্তারবাবু বললেন যে দেখো, এটা তো তেমন কোনো রোল নেই আমাদের, ফিজিক্যালি তো কোনো সেরকমভাবে অ্যাপেন্ডিক্সের কোনো রোল থাকে না, তো ওষুধ খেয়ে তোমার তেমন কোনো লাভ হবে না। হয়তো কিছুদিনের জন্য পেন কিলার হিসেবে একটা কাজ করতে পারে, যে ব্যথাটা হয়তো কমালো, কিন্তু এটা বেশি দিনের জন্য কিন্তু তোমার কোনো কাজে দেবে না, লং টার্মের জন্য কোনো লাভ হবে না। তার থেকে বরঞ্চ তুমি এটা অপারেশন করিয়ে নাও। ঠিক আছে, ও এসে আমাকে বাড়িতে এগুলো বললো, আমি যাইনি ওর সাথে, তো একাই গেছিল। এবারে বাড়িতে এসে আমাকে বললো এগুলো, তো হঠাৎ করে শুনে কিন্তু আমার বিশাল ব্যাপারই মনে হয়েছে। কারণ কি, হঠাৎ করে অপারেশন করতে হবে, তো এরকম একটা জিনিস শুনে খারাপ লাগছিল। ডাক্তারবাবু যখন বলেছেন যে এটার আর কিছু করা যাবে না, তার থেকে বরঞ্চ দেরি না করে, ওষুধ খেয়ে কতদিন কাটাবে, তো দেরি না করে এটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা অপারেশন করিয়ে নাও। তাতে বরঞ্চ কদিন কষ্ট হবে, কিন্তু তাড়াতাড়ি তুমি নিশ্চয়ই রিকভার হয়ে যাবে। ও তারপর বুঝলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আর আমি মানে বেকার টাইম নষ্ট করব না। তো পরের দিন গিয়েই ডাক্তারের সাথে কথা বললে ও অপারেশনের ডেট টাইম সব ঠিক করে তারপরে আসে। যাই হোক, কথা মতো 2 দিন পরে ওর অপারেশনের ডেট ফেলা হয়। সেরকম টেনশনে ছিলাম না, ঠিক আছে হয়েছে, অপারেশন হয়ে যাবে, আমরা তো বেশি দিন দেরি করিনি, ও ঠিক আছে। এবারে অপারেশন করতে ঢোকালো ওকে, আমরা বাইরে ওয়েট করছি, আমার সাথে বন্ধু, পরিবারের কিছু লোক সেখানে ছিল বাইরে। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এত সময় কিসে লাগছে হঠাৎ, মানে এইটুকু তো মানে ছোট একটা অপারেশন, বেশিক্ষণ সময় লাগে না, এতক্ষণ সময় লাগছে, আমরা দাঁড়িয়ে আছি সেই কখন এসছি, প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেল। কি হচ্ছে ভেতরে, কি হচ্ছে, মানে কৌতূহল তো হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, টেনশন হচ্ছে। এবারে বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পরে ডাক্তারবাবু প্রথমে ডেকে বসালেন আমাকে, তারপরে বললেন যে অপারেশনটা সাকসেসফুল হয়নি। তারপর কিছুক্ষণের বিরতি। এর মাঝখানে আমার কিন্তু বিশাল মানে মাথার মধ্যে টেনশন মানে চলতে শুরু করে দিয়েছে, যে হঠাৎ করে মানে কি হলো, হঠাৎ কি এমন হলো। তো যাই হোক, আমি এর পরবর্তী যে ঘটনাগুলো সেটা আমি চাই যে ও নিজের মুখে বলুক, মানে আমার হাজবেন্ড, ও বেশ ভালো এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে আপনাদেরকেও। আশা। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবই শুনলেন ওর মুখে। তো অ্যাকচুয়ালি বলি, সেটা হচ্ছে ডাক্তার তো ওকে বললো আনসাকসেসফুল হয়েছে অপারেশনটা, তার কারণটা বলি। অ্যাকচুয়ালি ডাক্তার যেটা বললেন ওকে এবং আমাকেও পরে বললেন, সেটা হচ্ছে যখন উনি অপারেশন করে অনেকক্ষণ ধরেই চেষ্টা করেছিল ওটাকে বার করার। অ্যাকচুয়ালি ওটা কি হয়েছিল, আমার ফার্স্ট ডে থেকে যখন পেটে ব্যথা শুরু হয়, ওটা অ্যাপেন্ডিসাইটিসটা খুব ছোট ছিল, কিন্তু ছোট থাকা সত্ত্বেও ওটা খুব লিক করে গেছে। তো লিক করে আমার ওই জন্য কন্টিনিউ পেটে ব্যথাটা চলেছিল ওষুধ খাওয়ার পরে। তো সেই জন্য ডাক্তার ওটাকে বার করতে পারেনি আরেকটা কারণে, সেটা হচ্ছে ওটা লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে জড়িয়ে গেছে। এবং যেহেতু উনি জেনারেল সার্জেন্ট, উনি ওটাকে রিস্ক নিয়ে করেননি। একদিকে সেটা ভালোই করেছে, উনি রিস্ক নেননি। আর তারপরে যা যা হয় আর কি আমার সঙ্গে,
হসপিটালে আমাকে 5 দিন রেখেছিল, যেখানে 2 দিনে ছেড়ে দেয় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনে। আমাকে অবজারভেশনে 5 দিন রেখেছিল। তো 5 দিন ছিলাম, খুবই প্রবলেমে ছিলাম, কষ্টও ছিল, দুঃখও ছিল, চড়ুইকে দেখতে পাচ্ছিলাম না এবং অনেক কিছু মনের ভেতরে চলছিল। তো এইসব নিয়ে সব কিছু করে উঠে ও একা একা ওই জন্য হয়তো আপনাদের কাছে আসতে পারেনি, ব্লগ দিতে পারেনি। তো এক হাতে সব কিছু করেছে এবং আমার মাও গত 15-20 দিন হলো সেও অসুস্থ। তার একটু কিডনির প্রবলেম হয়েছে, বয়স হলে যা হয়। তো এইসব নিয়ে আমরা চলছি এখন। তো আশা করি কিছুদিনের মধ্যে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। তো লাস্ট অফ অল ডাক্তার যেটা আমাকে বললো সেটা হচ্ছে যে 70-80% পেশেন্ট এরকম হয় যাদের আপনা থেকেই অ্যাপেন্ডিসাইটিসটা রিজলভ হয়ে যায়। তো আমিও সেই আশা নিয়েই আছি এখনও অবধি, এবং সামনের মাসে মার্চ মাসে একটা সিটি স্ক্যান আছে, ওটাতেই অ্যাকচুয়াল রেজাল্ট বেরোবে আদৌ আছে না নেই। কিন্তু আপাতত আমি ভালো আছি, আমার প্রবলেম সেইভাবে নেই এবং নর্মাল ডায়েটেই চলছি। ডাক্তার বলেছে সবই খেতে পারবে, মাটন ছাড়া। তো সবই খাচ্ছি। আর মার্চ মাসে দেখা যাক সিটি স্ক্যানের পরে কী রেজাল্ট দাঁড়ায়, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাদ বাকিটা তো শুনতেই পেলেন। এবার তো এই কারণগুলোর জন্য আর এই যে দিনগুলো কেটেছে আমার বিশাল ব্যস্ততায়, যেহেতু চড়ুই এত ছোট, তারপরে আমার শাশুড়ি মাও বেশ বয়স্ক, আর আমি একা হাতে মানে মোটামুটি সবটাই আমি করেছি। তো যাই হোক, এই বেশ কিছু দিনের একটা গ্যাপের পরে একটা আবার স্বাভাবিক জীবনে আর কি মোটামুটিভাবে চেষ্টা করছি আবার ফিরে আসার। কারণ যা হয় মানে একটা পেশেন্ট বাড়িতে থাকলে তার পেছনে কিন্তু অনেকটা মানে নিজের মানে সমস্ত কিছু দিতে হয় আর কি, তার পেছনে থাকতে হয়। তো এবার যাই হোক, এই সময়টা পেরিয়ে এসে এখন মোটামুটি ও ভালো আছে। আর এখন কিছুদিন যাবৎ আমার শাশুড়ি মায়ের শরীর একটু খারাপ। যাই হোক, সেগুলোও আমি আস্তে আস্তে ম্যানেজ করার চেষ্টা করছি। তো আবার নতুনভাবে নতুন ছন্দে আবার আশা করি ফিরে আসতে পারবো। তো আপনারা যাতে আমার সাথ দেন, তো নিশ্চয়ই দেবেন। আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন, আবারও আমার পাশে থাকবেন। আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, আমার ফ্যামিলিকে আশীর্বাদ করবেন যেন আমরা সবাই ভালো থাকি। আজকের ব্লগটা তো বেশ অনেকটা বড় হয়ে গেল কথা বলতে বলতেই, মানে বুঝতেই পারলাম না, বেশ অনেকটা কিন্তু সময় হয়ে গেছে। তো আজকে কিন্তু এখানেই আমাকে শেষ করতে হবে ব্লগটা। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি বা আমার অন্য ভিডিওগুলি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।